আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 64তম সেশন। আজ আমরা দুটো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্নটা করেছেন নাসির আহমেদ। তিনি প্রশ্ন করেছেন যে বিক্রির জন্য অগ্রিম গ্রহণ করা হলে আইনের ধারা 33 অনুসারে ভ্যাট প্রদেয় হয়। সেক্ষেত্রে যখন পণ্য বিক্রি করা হয় এবং চালানপত্র ইস্যু করা হয় তখন কিভাবে অগ্রিমের বিপরীতে পরিশোধ করা ভ্যাট সমন্বয় করা যাবে? এই প্রশ্নের মধ্যে অগ্রিম পরিশোধ আর বিলম্বে পরিশোধ এই দুটো বিষয় রয়েছে। অগ্রিম পরিশোধ আর বিলম্বে পরিশোধ। কোনো পণ্য যখন বিক্রি হয় তখনই সব ক্ষেত্রে তখনই মূল্য পরিশোধ করা হয় না। অগ্রিম মূল্য পরিশোধ করা, বিলম্বে মূল্য পরিশোধ করা, কিস্তিতে মূল্য পরিশোধ করা, এগুলো সব ব্যবসায়িক বাস্তবতা। ক্রেতা বিক্রেতাগণ তাদের ব্যবসায়িক প্রয়োজনে কৌশলগত কারণে এ সমস্ত পদ্ধতি অবলম্বন করে থাকেন। এগুলো বৈধ পদ্ধতি। এখন প্রশ্ন হলো যে এসব ক্ষেত্রে কখন ভ্যাট প্রদেয় হবে, কখন ভ্যাট পরিশোধ করতে হবে। বিশেষ করে স্পেসিফিকভাবে প্রশ্ন হলো যে যদি মূল্য অগ্রিম নেওয়া হয়, আংশিক বা সম্পূর্ণ মূল্য যদি অগ্রিম নেওয়া হয়, তাহলে যখন পণ্য ডেলিভারি দেওয়া হবে তখন কিভাবে সমন্বয় করা হবে। মূল্য অগ্রিম পরিশোধ করা বা বিলম্বে পরিশোধ করা এর বেশ কতগুলো পরিস্থিতি হতে পারে। তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের ভ্যাট ব্যবস্থায় সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় সম্পর্কে বিস্তারিত বিবরণ নেই। একটা আইন আছে, বিধিমালা আছে, এছাড়াও আছে সাধারণ আদেশ আছে, ব্যাখ্যাপত্র আছে। এগুলো বেশ কিছু, দিজ আর দ্য লিগ্যাল ইনস্ট্রুমেন্টস অফ দি ভিএটি সিস্টেম। তবে অর্থনৈতিক কর্মকাণ্ডের সূক্ষ্ম বিষয়ে বিস্তারিত বিবরণ কোথাও পাওয়া যায় না। রেগুলেটরি এজেন্সির একটা দায়িত্ব হলো যে এই সূক্ষ্ম বিষয়ে বিস্তারিত কর্মপদ্ধতি প্রণয়ন করা, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম এসওপি প্রণয়ন করা, যেন প্রত্যেকে সবাই যেন সেই স্ট্যান্ডার্ড পদ্ধতি অবলম্বন করে প্র্যাকটিস করতে পারে। তাহলে কোনো বিষয়ে দ্বিমত থাকে না, সবাই একভাবে প্র্যাকটিস করতে পারে। তো এখন আমরা যে বিষয়টা দেখছি সেটা হলো অগ্রিম মূল্য পরিশোধ এবং বিলম্বে মূল্য পরিশোধ। এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এক্ষেত্রে বিস্তারিত বিধিবিধান বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর নেই। আইনের ধারা 33-এ বলা আছে কখন ভ্যাট প্রদেয় হবে। আইনের ধারা 33-এ বলা আছে চারটা পরিস্থিতির মধ্যে কোনো একটা পরিস্থিতি ঘটে গেলেই ভ্যাট প্রদেয় হবে। সেই মাসের দাখিলপত্রে ভ্যাট পরিশোধ করতে হবে। সেই চারটা পরিস্থিতি কি? এক, যখন সরবরাহ প্রদান করা হয়, যখন সরবরাহটা প্রদান করা হয়। দুই, যখন সরবরাহ সংক্রান্ত চালানপত্র ইস্যু করা হয়। তিন, যখন সরবরাহ সংক্রান্ত মূল্য আংশিক বা পূর্ণ পাওয়া যায়। চার, যখন ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়। এই যে চারটা পরিস্থিতি আমরা বললাম, এই চারটা পরিস্থিতির মধ্যে যে কোনো একটা পরিস্থিতি ঘটে গেলেই তখন ভ্যাট প্রদেয় হবে। সেই মাসের দাখিলপত্রের মাধ্যমে ভ্যাট পরিশোধ করতে হবে। এটুকু উল্লেখ আছে ধারা 33-এ। বিধি 28-এ একটা বিষয় উল্লেখ আছে। বিধি 28-এ উল্লেখ আছে যে যদি বিলম্বে মূল্য পরিশোধ করা হয়, ধরুন পণ্য বিক্রি করা হয়েছে কিন্তু মূল্য পরিশোধ করা হয়নি, পরবর্তীতে মূল্য পরিশোধ করা হবে। যদি এমন হয়, তো যখন পণ্য বিক্রি করা হয়, ডেলিভারি দেওয়া হয়, তখন ভ্যাট পরিশোধ করে দিতে হবে। দাখিলপত্রের মাধ্যমে সেটা বিক্রেতা দিয়েছেন। কিন্তু তিনি যদি বিলম্বে মূল্য পাওয়ার কথা থাকে আর পরবর্তীতে যদি মূল্য পাওয়া না যায়,
তাহলে এক বছর পরে যদি বিক্রেতা তার অ্যাকাউন্টসে এই যে পাওনা ছিল সেই পাওনাটা যদি তিনি অবলোপন করেন, তাহলে আগে যে ভ্যাট পরিশোধ করা হয়েছিল সেই ভ্যাটটা তিনি হ্রাসকারী সমন্বয় করতে পারবেন, অর্থাৎ ফেরত নিয়ে নিতে পারবেন। এই একটা বিষয় বিধি 28 উল্লেখ আছে। এখন আসুন আপনার এই সরাসরি প্রশ্নের উত্তরে যাই। পরিস্থিতি এরূপ ক্ষেত্রে কি কি পরিস্থিতি হতে পারে বিলম্বে মূল্য পরিশোধ বা অগ্রিম মূল্য পরিশোধ বা বিলম্বে মূল্য পরিশোধের কি কি পরিস্থিতি হতে পারে? এমন হতে পারে একটা পণ্য ক্রয় করার জন্য কিছু মূল্য অগ্রিম পরিশোধ করা হয়েছে। ধরুন পণ্যটার মূল্য 1 লক্ষ টাকা, 30,000 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। এরপর আবার কিছুদিন পরে 30,000 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। এরপর সর্বশেষ 40,000 টাকা পরিশোধ করে পণ্যটা ডেলিভারি নেওয়া হয়েছে। এটা একটা পরিস্থিতি। আর একটা পরিস্থিতি হতে পারে যে পণ্য ধরুন 30,000 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে, এরপর দ্বিতীয়বার আরও 30,000 টাকা পরিশোধ করে পণ্যটা ডেলিভারি নেওয়া হয়েছে। এরপর ডেলিভারি নেওয়ার পরে আবার কিছুদিন পরে আবার 40,000 টাকা পরিশোধ করা হয়েছে। এটা একটা পরিস্থিতি হতে পারে। আর একটা পরিস্থিতি হতে পারে যে মূল্য সম্পূর্ণটা পরিশোধ করা হয়েছে, পণ্য 1 মাস পরে ডেলিভারি নেওয়া হয়েছে। আর একটা পরিস্থিতি হতে পারে যে মূল্য পরিশোধ করা হয়নি, পণ্য ডেলিভারি নেওয়া হয়েছে, এরপরে কিস্তিতে মূল্য পরিশোধ করা হয়েছে অথবা একবারে মূল্য পরিশোধ করা হয়েছে। আমি যে পরিস্থিতিগুলো বললাম এই পরিস্থিতিগুলো হলো অগ্রিম মূল্য পরিশোধ এবং বিলম্বে মূল্য পরিশোধের মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি। এখন আসুন এক্ষেত্রে ভ্যাটের বিধান কি। প্রথম যে পরিস্থিতি যেটা আমি বললাম যে প্রথমে 30,000 টাকা মূল্য পরিশোধ করা হয়েছে, যখন এই 30,000 টাকা মূল্য পরিশোধ করা হবে সেই মাসের দাখিলপত্রে এই 30,000 টাকার উপরে যে ভ্যাট সেটা পরিশোধ করতে হবে। দ্বিতীয়বার যখন আবার 30,000 টাকা পরিশোধ করা হলো তখন সেই মাসের দাখিলপত্রে এই 30,000 টাকা ভ্যাট পরিশোধ করতে হবে। রেফারেন্স রাখতে হবে যে এই দুটো চালানপত্রের বিপরীতে এখনও সরবরাহ প্রদান করা হয়নি। তৃতীয়বার 40,000 টাকা পরিশোধ করা হলো এবং এখন এই পণ্যটা সরবরাহ দেওয়া হলো। তৃতীয়বার যখন 40,000 টাকা পরিশোধ করা হবে তখন আবার একটা ভ্যাট চালান ইস্যু করতে হবে। ওই মাসের দাখিলপত্রে ওই 40,000 টাকার উপরে যে ভ্যাট সেটা পরিশোধ করতে হবে। ভ্যাট চালানে 40,000 টাকা লেখা থাকবে কিন্তু পণ্যটার মূল্য তো 1 লক্ষ টাকা, সেটা ভ্যাট চালানে উল্লেখ করতে হবে যে এই পণ্যের মূল্য 1 লক্ষ টাকা, ইতোপূর্বে আরও দুটো ভ্যাট চালানের মাধ্যমে বাকি 60,000 টাকা পরিশোধ করা হয়েছে এই উল্লেখ করে এরপরে এই ভ্যাট চালান সহ পণ্যটা ডেলিভারি দিতে হবে। এই গেল একটা পরিস্থিতি। আমাদের দ্বিতীয় পরিস্থিতি ছিল যে প্রথমে 30,000 টাকা যখন পরিশোধ করা হবে তখন স্বাভাবিকভাবেই এর উপরে ভ্যাট পরিশোধ করতে হবে, সেই মাসের দাখিলপত্রে ভ্যাট চালান ইস্যু করতে হবে। এরপরে যখন আবার 30,000 টাকা পরিশোধ করা হলো তখন পণ্য ডেলিভারি দেওয়া হলো। এখানে একটা কথা বলে রাখা দরকার যে আমরা যে পরিস্থিতিগুলো দেখেছি কখন ভ্যাট প্রদেয় হয় তার মধ্যে একটা পরিস্থিতি হলো যখন সরবরাহ প্রদান করা হয় তখন ভ্যাট প্রদেয় হয়। তো এক্ষেত্রে আমি এখন যে পরিস্থিতি বলছি দ্বিতীয় পরিস্থিতি, সেক্ষেত্রে দ্বিতীয় দফায় যখন পেমেন্ট করা হচ্ছে তখনই পণ্যটা ডেলিভারি দেওয়া হচ্ছে, সম্পূর্ণ পেমেন্ট করা হচ্ছে না, এখনও পেমেন্ট বাকি আছে। তবে যেহেতু পণ্যটা ডেলিভারি দিয়ে দেওয়া হচ্ছে, এখন সম্পূর্ণ ভ্যাট পেয়েবল হয়ে গেছে, তাই এখন আগে 30,000 টাকার উপরে ভ্যাট পরিশোধ করা ছিল, এখন 70,000 টাকার উপরে ভ্যাট পরিশোধ করতে হবে। ভ্যাট পরিশোধ করে পণ্যটা ডেলিভারি দিতে হবে। ভ্যাট চালানে এখন তিনি পাচ্ছেন 30,000 টাকা, আবার 30,000 টাকা লিখবেন এবং লিখবেন যে ইতোপূর্বে 30,000 টাকা গ্রহণ করা হয়েছে এবং আরও লিখবেন যে 40,000 টাকা পরবর্তীতে গ্রহণ করা হবে। এখন সম্পূর্ণ ভ্যাট পরিশোধ করে পণ্যটা ডেলিভারি দিবেন। এরপরে আমরা আর একটা পরিস্থিতি বলেছিলাম, সেটা হলো যে সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হয়েছে, পণ্য ডেলিভারি দেওয়া হয়নি। মূল্য যখন পরিশোধ করা হয়েছে তখন ভ্যাট চালান ইস্যু করতে হবে, ভ্যাট পেমেন্ট হয়ে যাবে। এরপরে পণ্য যখন ডেলিভারি দেওয়া হবে তখন বিভিন্নভাবে করা যায়। এক হলো যে নতুন করে ভ্যাট চালান ইস্যু না করে আগের ভ্যাট চালানের একটা ফটোকপি সহ ডেলিভারি দেওয়া যায়,
অনেক অনেক ক্ষেত্রে ভ্যাট চালানের ফটোকপি পথের মধ্যে গ্রহণযোগ্য হয় না, পথের মধ্যে ভ্যাট অফিসাররা এই পণ্য চেক করতে পারে এবং ভ্যাট চালান না থাকলে সেটা আটক করতে পারে। এই জন্যে নতুন করে আরেকটা ভ্যাট চালান ইস্যু করা যায়। সেই ভ্যাট চালানে উল্লেখ করতে হবে যে এই ভ্যাট চালানে যে প্রদেয় ভ্যাট সেটা ইতোপূর্বে অমুক ভ্যাট চালানের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। এরপর আর একটা পরিস্থিতি আমি বলেছিলাম, সেটা হলো যে প্রথমেই পণ্য ডেলিভারি দিয়ে দেওয়া হয়েছে, মূল্য পাওয়া যায়নি। সেক্ষেত্রে প্রথমে যখন পণ্য ডেলিভারি দিয়ে দেওয়া হবে তখন ভ্যাট চালান ইস্যু করতে হবে এবং সম্পূর্ণ ভ্যাট পরিশোধ করতে হবে। এরপর যখন মূল্য পাওয়া যাবে তখন ভ্যাট পরিশোধ করতে হবে না। প্রিয় দর্শক, তো আমাদের প্রশ্ন ছিল যে যদি অগ্রিম মূল্য পরিশোধ করা হয়, কিছু আংশিক মূল্য পরিশোধ করা হয়, তাহলে যখন পণ্যটা ডেলিভারি দেওয়া হবে তখন কিভাবে সমন্বয় করতে হবে। তো আমি আশা করি যে প্রশ্নকারীর প্রশ্নটা ছিল আংশিক। আমি এ বিষয়ে একটা সামগ্রিক ডিসকাশন করলাম। অগ্রিম মূল্য পরিশোধ, বিলম্বে মূল্য পরিশোধ, আংশিক পরিশোধ, সম্পূর্ণ পরিশোধ, এই সমগ্র বিষয়গুলো ডিসকাশন করলাম। একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে সরকার যেন সঠিক পরিমাণ ভ্যাট থেকে বঞ্চিত না হয়। আপনি যে পদ্ধতি অবলম্বন করুন না কেন, সরকার যেন এই সরবরাহের উপরে সঠিক পরিমাণ ভ্যাট পায় এবং সেটা যেন আপনার হিসাবপত্রে সঠিকভাবে প্রতিফলিত হয় এবং সেটা যেন আপনি নিরীক্ষা দলকে, অডিট দলকে আপনি বোঝাতে পারেন এইভাবে মূল্য পরিশোধ করতে হবে, এইভাবে ভ্যাট পরিশোধ করতে হবে, এইভাবে হিসাবপত্র সংরক্ষণ করতে হবে। আমি আগে আপনাদেরকে বলেছি যে আমাদের ভ্যাট সিস্টেমে খুব বিস্তারিত বিবরণ নেই। তো এই সমস্ত বিস্তারিত বিবরণের অনুপস্থিতিতে কনসালট্যান্টগণ তারা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম পরামর্শ দেন। সে পরামর্শর ভিত্তিতে মাঠ পর্যায়ে সবাই কাজ করেন। তাছাড়া ভ্যাট অফিসারগণও পরামর্শ দেন, তার ভিত্তিতে কাজ করেন। তো সকল পরামর্শর ভিত্তি হতে হবে যে সরকার যেন সঠিক পরিমাণ রাজস্ব পায় আর রাজস্ব প্রদানকারীর জন্যে যেন জটিল না হয়, কঠিন না হয়, এই বিষয়গুলো স্মরণে রাখতে হবে। তো প্রিয় দর্শক, আশা করি অগ্রিম প্রদান করলে কিভাবে ভ্যাটের বিধান কি হবে সে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। এই প্রশ্নটা করেছেন জনাব খায়রুল আলম। প্রশ্নটা হলো, তিনি প্রশ্ন করেছেন যে টার্নওভার করের আওতায় তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে যদি কোনো উৎসে ভ্যাট কর্তনকারী সত্তা ক্রয় করে তাহলে কি উৎসে কর্তন করতে হবে? এই প্রশ্নটা অনেক মানুষে করে, আমি অনেক পেয়েছি এই প্রশ্নটা। আজকে আমি একটা উত্তর দেব ইনশাল্লাহ। উত্তর আগেও দিয়েছি, আজকে ইউটিউবে উত্তর দিব। প্রশ্নটা হলো, যদি টার্নওভার করের আওতায় তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান যদি বিক্রি করে এবং সেটা যদি কোনো উৎসে কর্তনকারী কিনে, তো সেক্ষেত্রে উৎসে কর্তন করতে হবে কিনা? সংক্ষেপে উত্তর হলো, যদি চালানপত্র থাকে, টার্নওভার করের ক্ষেত্রে চালানপত্র হচ্ছে মূসক 6.9, ভ্যাটের ক্ষেত্রে 6.3, টার্নওভার করের ক্ষেত্রে মূসক 6.9। আর টার্নওভার করের হার হলো 4%। আমরা জানি টার্নওভার করের হার হলো 4%। তো সংক্ষেপে উত্তর হলো যে যদি 6.9 চালানপত্র থাকে তাহলে উৎসে কর্তন করতে হবে না। এবার আসুন আমরা বিস্তারিত বর্ণনা করি, আমরা রিজনটা খুঁজি যে কেন কর্তন করতে হবে না। উৎসে মূল্য সংযোজন কর কর্তন আদায় বিধিমালা 2021 এর অনুচ্ছেদ 3-1 উল্লেখ আছে যে পণ্যের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে উৎসে কর্তন করতে হবে। সেখানে উল্লেখ আছে যে ভ্যাট আইনের 3য় তফসিলে উল্লেখিত হ্রাসকৃত হার বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে এবং সুনির্দিষ্ট পরিমাণ ভ্যাট বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে উৎসে কর্তন করতে হবে। একই বিধিমালার অনুচ্ছেদ 5-1 উল্লেখ আছে যে পণ্যের ক্ষেত্রে যদি ভ্যাটের হার 15% হয় এবং যদি ভ্যাট চালান থাকে তাহলে উৎসে কর্তন করতে হবে না। মূল্য সংযোজন উৎসে মূল্য সংযোজন কর কর্তন আদায় বিধিমালা 2021, এটা হলো
এটা হলো উৎসে মূল্য সংযোজন কর আদায়ের যে বিধিমালা, সেই বিধিমালার শিরোনামটা আমি বললাম। শিরোনামটা কি? শিরোনামটা হলো উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা 2021। এখানে উৎসে মূল্য সংযোজন কর কর্তন বলা হয়েছে, এখানে টার্নওভার করের কথা কিছু বলা হয় নাই। উৎসে মূসক কর্তনের যে বিধিমালা, সেখানে টার্নওভার কর সংক্রান্ত কোনো বিষয় সেখানে উল্লেখ নেই। তাই টার্নওভার করের ক্ষেত্রে উৎসে কর্তন প্রযোজ্য হবে না। এই বিধিমালার শিরোনাম হলো উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা। এখানে টার্নওভার করের কোনো কথা বলা হয়নি। আইনের ধারা 49-এর উপধারা 1-এ যেখানে বলা হয়েছে যে উৎসে কর্তন করা যাবে, সেখানেও বলা হয়েছে যে উৎসে মূল্য সংযোজন কর কর্তন করা যাবে। অর্থাৎ আইনে বিধিতে কোথাও এই টার্নওভার কর উৎসে কর্তন করা সংক্রান্ত কোনো বিধান নেই। তাই টার্নওভার করের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না। এখন আসুন আমরা আরেকটু বিচার বিশ্লেষণ করি যে টার্নওভার করের ক্ষেত্রে উৎসে কর্তন করার বিধান নেই কেন। উৎসে কর্তন করার বিধান কেন করা হয়েছে আমরা এটা আলোচনা করেছি। উৎসে কর্তনের উপরে আমরা অনেকগুলো ভিডিও নির্মাণ করেছি। উৎসে মূসক কর্তন, উৎসে আয়করও কর্তন করা হয়। উৎসে কর কর্তন করার প্রধান কারণ হলো যে যেসব ক্ষেত্রে স্বাভাবিকভাবে, স্বাভাবিক পদ্ধতিতে, স্বাভাবিক স্থানে, স্বাভাবিক সময়ে, স্বাভাবিক পার্সন কর্তৃক ভ্যাট প্রদান করা এবং তার কাছ থেকে ভ্যাট সংগ্রহ করা সরকারের পক্ষে কঠিন হয়, জটিল হয়, ঝুঁকিপূর্ণ হয়, সেই সব ক্ষেত্রে এই অর্থের যেখানে উৎস, সেইখান থেকে কর কর্তন করতে বলা হয়েছে, ভ্যাট কর্তন করতে বলা হয়েছে, আয়কর কর্তন করতে বলা হয়েছে। অর্থাৎ উৎসে কর্তন হলো স্বাভাবিক প্রক্রিয়ার ব্যতিক্রম। তো আমাদের ভ্যাটের ক্ষেত্রে বেশ কতগুলো সেবার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে উৎসে কর্তন করতে বলা হয়েছে। পণ্যের ক্ষেত্রে হ্রাসকৃত হার এবং সুনির্দিষ্ট পরিমাণ ভ্যাট বিশিষ্ট পণ্যের সরবরাহের ক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন করতে বলা হয়েছে। সরকারের বিবেচনা এগুলো ঝুঁকিপূর্ণ। টার্নওভার করের হার হলো 4%। টার্নওভার করের পরিমাণ খুব কম। আমাদের বর্তমানে 3 লক্ষের উপরে নিবন্ধন আছে। 3 লক্ষের উপরে বর্তমানে নিবন্ধন আছে, অনলাইন নিবন্ধন। এর ভিতরে টার্নওভার কর তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা খুবই নগণ্য। 1,500-এর কাছাকাছি টার্নওভার কর থেকে রাজস্ব আদায় হয় খুবই কম। তো এত কম যেখানে রাজস্ব আদায় হয়, সেখানে তো কোনো ঝুঁকি নেই। এই জন্যে এই টার্নওভার কর উৎসে কর্তন করার কোনো বিধান করা হয়নি, আইনে বিধান করা হয়নি, বিধিমালাতে বিধান করা হয়নি। তাই টার্নওভার করের ক্ষেত্রে যদি টার্নওভার কর চালানপত্র থাকে, তাহলে উৎসে কর্তন করতে হবে না। চালানপত্র ছাড়া কোনো ক্রয় করা যাবে না। তবে এখানে একটা কথা আমি অতিরিক্ত বলে রাখি, যেটা মাঠ পর্যায়ে প্রায় হয়ে থাকে এবং দর্শকগণ প্রশ্নও করে থাকেন, যদি চালানপত্র না থাকে তাহলে তার একটা প্রশ্ন থাকেই, চালানপত্র সহ পারচেজ করতে হবে, এটাই হলো আইন, এটাই হলো বিধান। তারপরেও কোনো কারণে যদি চালানপত্র না থাকে, তাহলে অডিটের সময় যেন আপনার কোনো অসুবিধা না হয়, এই জন্যে উৎসে কর্তন করবেন। এটা আইনে বিধিতে কোথাও বলা নাই, এটা বাস্তব সমস্যার সমাধান করার জন্য একটা পরামর্শ মাত্র। তো প্রিয় দর্শক, আজ আমরা 2টো প্রশ্নের উত্তর দিলাম। এই প্রশ্নগুলো খুব ঘন ঘন মাঠ পর্যায় থেকে পাওয়া যায়। আমি আশা করি আপনারা প্রশ্ন দুটোর উত্তর বুঝতে পেরেছেন। অনুগ্রহ করে আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন। তো প্রিয় দর্শক, আজ আমরা 64তম পর্ব আমরা শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তী পর্বে হয়তো আমি কোনো প্রশ্ন আলোচনা করব, অথবা আমি ব্যবসায় পর্যায়ের ভ্যাট আলোচনা করতে করতে রেখেছি। ব্যবসায় পর্যায়ের ভ্যাটের উপরে হয়তো আরও দু একটা পর্ব করব, হয়তো বা সেটাই যাব। তো প্রিয় দর্শক, আগামী সেশনে আবার দেখা হবে। আজ এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।